বেলা 1:06। স্কুলের ছুটির ঘণ্টা বাজতে না বাজতেই এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো পাড়াটা। ঢাকার উপকণ্ঠে শান্ত সবুজে ঘেরা এক আবাসিক এলাকায় দুপুরের রোদ তখন কেবল চোখে। হঠাৎ আকাশ থেকে আগুন ছিটকে পড়ল নিচে। একটি প্রশিক্ষণ ফাইটার বিমান ভেঙে পড়েছে একটি স্কুলের ছাদে। চিৎকার, কান্না, ধোঁয়া। একটি শিশুর খাতা উড়তে উড়তে গিয়ে পড়ে ফাইটারের ভাঙা ডানায়। সে খাতায় লেখা ছিল, আমার স্বপ্ন আমি বড় হয়ে পাইলট হব। স্বপ্ন আর বাস্তবতা কখন যে এমন ঠোকর খায় বুঝে ওঠার আগেই কফিনে ঢুকে যায় সেই স্বপ্ন। এই দৃশ্য শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি দীর্ঘ, গভীর, দুর্বোধ্য দুর্নীতির ট্রেইল, যেখানে প্রতিটি যন্ত্রাংশের পেছনে রয়েছে কমিশনের নোংরা লেনদেন এবং প্রতিটি পাইলটের মৃত্যু যেন কোনো রাজনৈতিক ডিলের সাইড ইফেক্ট। আমাদের রাষ্ট্রে নতুন ফাইটার বা প্রশিক্ষণ প্লেন কেনার বাজেট নেই, এটাই সরকারি ব্যাখ্যা। কিন্তু প্রশ্ন জাগে, কেন নেই? একজন শিক্ষানবিশ পাইলটকে 100 ঘন্টার ফ্লাইট ট্রেনিং দিতে 1 কোটি টাকার মতো খরচ হয়, অথচ তার জন্য প্লেন কেনার বাজেট বরাদ্দ হয় না। অথচ টেন্ডার মানে যেন লুটের মেলা। সাবেক মেজর জিয়াউল হকের এক বিশ্লেষণে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য, যা শুধুই ভয়ঙ্কর নয়, রীতিমতো দেশদ্রোহিতার কাছাকাছি। বাংলাদেশ বিমান বাহিনীর দুর্নীতি নিয়ে কথা উঠলে অনেকেই ভাবেন এটি শুধু একটি দুটি বিচ্ছিন্ন চুক্তির গল্প, কিন্তু বাস্তবতা আরও ভয়ানক। এটি যেন একটি ব্ল্যাক বক্স, যেটি প্রতি বছর, প্রতি দশক ধরে লুকিয়ে রেখেছে কোটি কোটি টাকার দুর্নীতির ট্রেইল। আর এই বক্স খুলতেই বেরিয়ে আসে শুধু অর্থ নয়, প্রাণহানির প্রতিধ্বনি, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার দলিল এবং ভূ রাজনৈতিক জটিলতার জাল। 1999 সালে রাশিয়া থেকে 8টি MiG-29 যুদ্ধবিমান কেনা হয় 700 কোটি টাকায়। এটি ছিল নতুন প্রজন্মের আধুনিকীকরণ প্রকল্পের অংশ, কিন্তু পর্দার আড়ালে চলছিল দুর্নীতির মহোৎসব। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ছিল 4.5 থেকে 5% কমিশন আদায়ের অভিযোগ। পরবর্তীতে দেখা যায় বিমানের অনেক যন্ত্রাংশ ছিল নষ্ট বা নিম্নমানের। একটি রাষ্ট্র যখন যুদ্ধবিমান কেনে দ্বিতীয় হাতের দোকান থেকে, তখন প্রশ্ন ওঠে, কাকে যুদ্ধের জন্য তৈরি করা হচ্ছিল? শত্রুকে না নিজের জনগণকে? চীনের কাছ থেকে 16টি F-7 বিমান কেনার চুক্তিতে প্রথমে বলা হয়েছিল $93.6 মিলিয়ন, কিন্তু অদ্ভুতভাবে চূড়ান্ত ব্যয় দাঁড়ায় $117.9 মিলিয়ন। এর মধ্যে প্রায় 9 মিলিয়নের কোনো নির্ভরযোগ্য হিসাব পাওয়া যায়নি। অথচ তখন যুদ্ধবিমানের সরঞ্জাম হিসেবে আনুষঙ্গিক খরচ দেখানো হয়েছিল অস্বাভাবিক মাত্রায়। কিছু ক্ষেত্রে একটি কম্পাসের দাম ছিল একটি মোটরসাইকেলের চেয়েও বেশি। Yak-130 রাশিয়ার রোস্টেক থেকে কেনা প্রশিক্ষণ বিমান, যা কিনা ট্রেইনার হলেও মূল যুদ্ধবিমানের সিমুলেশন ক্ষমতা রাখে। এই প্লেনগুলো কেনা হয় প্রায় $1 বিলিয়ন। বিমানের গুণগত মান নিয়ে তখন থেকেই প্রশ্ন উঠছিল। একাধিক সূত্র জানায়, এই চুক্তিতে প্রায় 15 থেকে 20% পর্যন্ত ব্রোকার কমিশন হিসেবেই ব্যয় হয়, যা হোয়াইট ওয়াশ করার জন্য খরচ দেখানো হয় টেকনিক্যাল আপগ্রেড, ট্রেনিং ও ইনস্টলেশনের নামে। চীন পাকিস্তান যৌথভাবে তৈরি K-8W ক্যারাকোরাম বিমান চুক্তিতে মধ্যস্থতাভোগীদের উপস্থিতি ছিল অতিমাত্রায়। প্রতিটি বিমানে 7 থেকে 10% পর্যন্ত লুকানো কমিশন বিতরণ করা হয়। অনেকে বলছেন এই বিমানগুলোর আসল দাম প্রায় 20 থেকে 25% কম হলেও চুক্তির কাগজে মূল্য বাড়িয়ে দেখানো হয়েছিল আন্তর্জাতিক মানের পরামর্শ ও পরিবহন খরচ দেখিয়ে। PT-6 ট্রেইনার বিমান চীন থেকে কেনা হলেও এগুলোর ইঞ্জিন ছিল পুরনো, বহু ব্যবহৃত ও ঘষামাজা করা। প্রকৃতপক্ষে কিছু কিছু বিমানে ব্যবহৃত ইঞ্জিন ছিল পূর্বে ভিন্ন দেশের বাতিল তালিকাভুক্ত, অথচ কাগজে এসব নতুন দেখিয়ে দাম দ্বিগুণ করা হয়। তদুপরি রক্ষণাবেক্ষণ খাতে ছিল জাল ভাউচার, মিথ্যা সার্ভিস রিপোর্ট ও অতিরিক্ত খরচ দেখানোর স্পষ্ট অভিযোগ। এই প্রতিটি ঘটনাই শুধুই একটি বিমান কেনার গল্প নয়, এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ষড়যন্ত্রের দলিল, যেখানে জীবন মৃত্যুর দোলাচলে ঘুরপাক খায় আমাদের সেনাবাহিনী, আমাদের জাতীয় নিরাপত্তা আর আমাদের করের টাকায় গড়া ভবিষ্যৎ। Yak-130 কিংবা MiG-29 এর মতো স্পর্শকাতর বিমানের রক্ষণাবেক্ষণে খরচ দেখানো হয় অস্বাভাবিক হারে। প্রতি স্ক্রু, প্রতি বোল্ট, এমনকি ল্যাম্প পর্যন্ত 4 গুণ বেশি দামে দেখানো হয়েছে। একটি বিমানের সার্ভিসিংয়ে খরচ দেখানো হয়েছে প্রায় 3 কোটি টাকা, যেখানে বাস্তব ব্যয় 30 লক্ষের নিচে। এমনকি চট্টগ্রামে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর তদন্তে উঠে আসে রিপোর্ট জাল করা হয়েছিল। বিমানের ত্রুটি থাকলেও ফিট টু ফ্লাই সার্টিফিকেট দেওয়া হয়েছিল ঘুষের বিনিময়ে। একসময় প্রস্তাব এসেছিল $60 মিলিয়ন প্রতি Su-30SME যুদ্ধবিমান কেনার, কিন্তু বাংলাদেশকে চাপ দেওয়া হয়েছিল
এক একটি বিমানের জন্য $120 মিলিয়ন গুনতে। যখন এই ঘোলা জলে রাজনীতিকদের কমিশন ধরা পড়ে তখন চুক্তি বাতিল হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সময়ের মধ্যে কতজন কত কোটি টাকা অগ্রিম খেয়ে ফেলেছিল? উল্লেখ্য, একই বিমান মিয়ানমার কিনেছিল মাত্র 50 মিলিয়নে। 2025 সালে এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিযোগ, 3000 কোটি টাকা আত্মসাৎ। তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও ব্যাংক হিসাব জব্দ করা হয়। শুধু তিনি নন, এই দুর্নীতির ব্লুপ্রিন্টে আছেন রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী, এমনকি সেনাবাহিনীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থরাও। সাবেক মেজর জিয়াউল হক দাবি করেছেন, বাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানেও দেখা গেছে বাজেট সরিয়ে ব্যবসায়িক খাতে ব্যয়। অবস্থা এমন দাঁড়িয়েছে, প্রতিরক্ষা খাতে বরাদ্দের প্রায় 40 থেকে 50% খরচ হচ্ছে অপ্রয়োজনীয় জাঁকজমক অনুষ্ঠানে, বিদেশ সফরে আর আমোদ ফুর্তিতে। অপারেশনাল বাজেট সেটা কাটছাট করা হয় যেন একটা টেকনিক্যাল ম্যাটার। এই দুর্নীতি কেবল রাষ্ট্রীয় বাজেটের অপচয় নয়, এটি আমাদের সন্তানদের মৃত্যু পর্বের কাহিনী। এটি সেই মুহূর্ত যখন এক শিশুর খাতায় লেখা স্বপ্ন, আমি বড় হয়ে পাইলট হব, ছিন্ন ভিন্ন হয়ে পড়ে একটি ভাঙা ডানার উপর। দুর্নীতির খসড়া যখন ধোঁয়ায় রূপ নেয় তখন সেটি আর আকাশ ছোঁয়ার প্রতীক হয় না, হয়ে ওঠে পতনের প্রতিচ্ছবি। প্রতিটি ঘুষের টাকার নিচে লুকিয়ে থাকে কোনো একটি পরিবারের কান্না। প্রতিটি কমিশনের চুক্তিপত্রের নিচে পুড়ে যায় একটি স্বপ্ন। প্রতিটি ফিট টু ফ্লাই সনদ যা 1 কাপ চায়ের দামের মতো বিক্রি হয়, সেটি হয়তো কাউকে পাঠিয়ে দেয় নিশ্চিত মৃত্যুর দিকে। দুর্নীতির এই বিমূর্ত শব্দগুলো বাস্তব জীবনে এক একটি হারিয়ে যাওয়া মুখ, এক একটি বাড়ির অন্ধকার হয়ে যাওয়া রাত, একজন মায়ের বুক ফাটা কান্না, একজন বাবার বাকরুদ্ধ হয়ে যাওয়া দিনের নাম। একজন পিতা বলেছিলেন, আমার ছেলেটা প্রতিদিন স্কুলে যেত, ওই রাস্তাটাই ওর পথ ছিল। সেদিন ঠিক ওর পাশেই পড়ে যায় বিমানটা। স্রেফ কপাল ভালো বলে বেঁচে গেছে। কিন্তু বলুন তো, পরের বার কে বাঁচবে? এই প্রশ্ন শুধু এক বাবার নয়, এটি একটি জাতির প্রশ্ন। যে জাতি জানে তার সন্তানদের স্বপ্ন আকাশে, কিন্তু সে জাতির নীতি নৈতিকতা মাটির গভীরে পচে গেছে। এবং দুর্নীতি সে নির্লজ্জভাবেই মারছে আমাদেরই, আমাদের পাইলটকে, আমাদের ছাত্রকে, আমাদের পরিবারকে। হত্যা করছে আকাশ ছোঁয়ার সাহসটুকুকে। যখন রাষ্ট্র দুর্নীতিকে প্রশ্নবিদ্ধ না করে গৌরব দেয়, তখন প্রতিটি দুর্ঘটনা হয়ে ওঠে গণহত্যার নরম সংস্করণ। এরকম বিধ্বংসী নীরবতা, যেখানে কেউ গুলি ছোড়ে না কিন্তু লাশ ঠিকই পড়ে থাকে। আর এই লাশের পাশে পড়ে থাকে একটি নীল রঙের খাতা, যেখানে এক শিশুর হাতের লেখা, আমি বড় হয়ে আকাশে উড়ব। একজন পাইলট যিনি শুধু আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিলেন, যার বুক জুড়ে ছিল পতাকার লাল সবুজ, তিনি হয়তো কখনো জানতেই পারেননি যে তার মৃত্যুর চেয়ে বড় কোনো অপরাধ হয়েছে প্লেন কেনার চুক্তির টেবিলে। তাকে রাষ্ট্রবীর বলবে, কিন্তু তার পরিবার জানে তিনি মূলত একটি বড় রাজনৈতিক দুর্নীতির কল্যাণে প্রাণ হারিয়েছেন। আকাশ থেকে পড়ে গেছেন, ঠিক যেন রাষ্ট্রের নৈতিকতাও আছড়ে পড়েছে নিচে। সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর চুপি চুপি বলেন, আমরা জানি কাদের নাম আসে এই সব চুক্তিতে, কিন্তু নাম প্রকাশ করলে আপনি হয়তো আমার পরের দিন লাশের খবর লিখবেন। বাংলাদেশ নামক ভূখণ্ডে যুদ্ধ এখন শুধু সীমান্তে হয় না, সবচেয়ে ভয়াবহ যুদ্ধ এখন হয় টেবিলের উপরে সই করা দুর্নীতির চুক্তিতে। আর সেই চুক্তির নিচে চাপা পড়ে যায় আমাদের পাইলট, আমাদের শিশুর স্কুল, আর একদিন আকাশে ওড়ার স্বপ্ন।